আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 6 এর গণিত ক্লাসে। আশা করছি তোমরা সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছো, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো এবং সবকিছু ঠিকঠাক আছে। আমার পিছনে আজকে বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছো। সো বোর্ডে আজকে আমরা দেখতেই পাচ্ছি যে আজকে আমরা অধ্যায় 1 পড়বো, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের নাম। এবং এই অধ্যায়ের সবার আগে যে টপিকটা আছে সেই টপিকটা কি, দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি। আজকে আমরা এইটা নিয়ে ক্লাস করব। সো তোমরা যারা যারা আছো আশা করি সবকিছু সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমরা একটু লিখেও দেখতে পারি। যারা যারা মাত্র জয়েন করছো তাদেরকে আমি আজকের প্রথম ক্লাসে, ক্লাস 6 এর প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি যারা যারা জয়েন হয়ে গিয়েছো আমাকে একটু পোলের মাধ্যমে জানিয়ে দিবে যে তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আমরা একটা পোল দিব, পোলে হচ্ছে আমরা একটু দেখবো, যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে তোমরা ইয়েস বলবে আমাকে। আর যদি দেখো যে কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ, সাউন্ডের সমস্যা বা দেখতে পাচ্ছ না বা যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে বলবে নো। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবো, আমরা পোলে উত্তর দিব ইয়েস। আর যদি কোনো সমস্যা থাকে, তোমার ক্লাসটা শুনতে, আমার কথা শুনতে, আমাকে দেখতে অথবা আমার পিছনের বোর্ড দেখতে, লেখা দেখতে, যে কোনো কিছু সমস্যার জন্য জাস্ট তুমি অ্যান্সার দিবে আমাকে নো। ঠিক আছে? সবাই একটু আমাকে পোলের মাধ্যমে সবকিছু জানিয়ে দিই। ওকে। তো আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস এবং আমার সাথেও তোমাদের সাথে আজকেও হতেছে আমার প্রথম ক্লাস বলা যায়। আমার মানে এই যে তোমাদের সাথে জার্নিটা, এই জার্নিটা একদম শুরুর ক্লাস বলা যায়। ঠিক আছে? তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পোলে দেখতে পাচ্ছি যে প্রায় 90% আমাদের সমস্যা নেই। তার মানে আমাদের বলা যায় যে আমাদের স্টুডিও বা অফিস রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে না। এমন হতে পারে যাদের কোনো সমস্যা হচ্ছে, ধরো ঝাপসা দেখতে পারো অথবা সাউন্ড একটু কম শুনতে পারছো, লেখা দেখতে পাচ্ছ না, বা যে কোনো সমস্যার জন্য তুমি একটা কাজ করতে পারো। এটা আমি সবাইকে বলি যে অনেক সময় প্রথম দিকের ক্লাস তো তুমি হচ্ছে একবার বের হয়ে যাও, অ্যাপস থেকে বের হয়ে যে আরেকবার এই ক্লাসটিতে জয়েন করো। মানে একবার বের হয়ে যাবা, ব্যাক চলে আসবা, সব ক্লাস কেটে দিবা, দিয়ে তুমি আবার 10 মিনিট স্কুলে অ্যাপসে ঢুকে আবার ক্লাসটাতে জয়েন করো। ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না, কারণ আমাদের কিন্তু এই যে অ্যারাউন্ড 93.29, তাই না, মানে 93% উপরেও আমি দেখতে পাচ্ছি যে প্রবলেম হচ্ছে না। সো যেই 6 থেকে 7 জনের আমাদের প্রবলেম হচ্ছে তাদের হচ্ছে পার্সোনাল ডিভাইসের জন্য প্রবলেম হচ্ছে। তুমি যদি হেডফোন ইউজ করে থাকো সেই ক্ষেত্রে হয়তো তোমার হেডফোনের কানেকশন একটু প্রবলেম হচ্ছে, যার কারণে হয়তো তুমি শুনতে পারছো না। সো আমরা চেষ্টা করবো ওই কানেকশন গুলো আরেকটা বার খুলে, হেডফোনটার মানে প্লাগটা খুলে আরেকবার লাগাতে, যাতে তোমার ওই সাউন্ড রিলেটেড প্রবলেম থাকলে সেটাও না থাকে। আর যদি অলোকে থাকে তাহলে তো ভেরি কুল, আমরা তো শুরু করতে পারি আজকের ক্লাস, তাই না? ওকে। সো আজকের ক্লাসে যাওয়ার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে জারিন তাসনিম বিনতে মোশাররফ। বেশ লম্বা নাম, আই নো, বাট আমি হচ্ছে এটাকে কি করি, প্রত্যেক ক্লাসে আমি হচ্ছে পরিচিত হচ্ছে এই যে প্রথম এই অংশটুকু দিয়ে, ঠিক আছে, জারিন নাম দিয়ে। তখন আমার নামের বানানটা দেখতে পাচ্ছ, একটু ডিফারেন্ট লাগতে পারে তোমার কাছে, কি লেখা, ZARIN, জারিন, তাই না? কিন্তু এটা হচ্ছে যে আমার উচ্চারণটা কি জারিন, বাংলায় লিখলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম। হ্যাঁ, কিন্তু প্রত্যেক ক্লাসে আমি আসলে যেটা ফেস করি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা নিজেরা আমার নাম অনেক কিছু দিয়ে দেয়। যেমন গতবার কৃতি শিক্ষার্থী প্রোগ্রামে গিয়েছি, সেখানে যে আমাকে ডাকছে জ্যারিন আপু, তারপর আরো শুনলাম জেরি আপু, মানে অনেক রকম নাম আসলে আমি পেয়ে থাকি, বাট অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে এটা। এন্ড এই যে বাকি বড় যে অংশটা আছে একটু কোণে না রাখলেও চলবে। সো অল ওভার তুমি যদি আমাকে জারিন আপু বলো, ইনশাল্লাহ সবাই চিনতে পারবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যাই, সেটা হচ্ছে যে প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এন্ড ইউনিভার্সিটি হচ্ছে আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি। কলেজ ঢাকার ক্যামব্রিয়ান কলেজ ছিল, স্কুল ছিল টেসেল ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, এটা কুষ্টিয়াতে ছিল। তো বিভিন্ন জায়গায় আসলে পড়াশোনা করার সুযোগ হয়েছে। এন্ড এই তো বললাম 5 বছরের বেশি সময় ধরে তোমাদের সবার সাথে আসলে এই পড়াশোনার জগতে যুক্ত আছি টিচার হিসাবে। তো এইভাবে আসলে তোমাদের সাথে আমার যুক্ত হইলো, মানে এই যে তোমরা আসলা ক্লাস 6, তোমরা একদম নতুন। হোপফুলি 10 মিনিট স্কুলে থাকলে তোমাদের সাথে ক্লাস 7, 8, 9, 10, আমি জানি না, হয়তো অনেক দূর, অনেক দিন, অনেক বছর পর্যন্ত তোমাদের সাথে থাকবো। আমি বেসিক্যালি 10 মিনিট স্কুলে
ক্লাসের সবাইকে ম্যাথ এবং আইসিটি নামে আমাদের যে একটা সাবজেক্ট আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই দুইটা সাবজেক্টই পড়িয়ে থাকি। তো তোমাদের সাথে ইদার আমার অঙ্ক ক্লাসে অথবা আমাদের আইসিটি ক্লাসে দেখা হবে। বিকজ তোমাদের কাছে মনে হতে পারে আচ্ছা অঙ্ক বুঝলাম, আইসিটি ক্লাসেও কেন? কারণ আমি পড়াশোনা করছি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সিএসসি বলা হয়, এই সাবজেক্টে। সো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটার সাথে তুমি যদি পরিচিত থাকো তাহলে এখানে গণিত মানে ম্যাথ অবশ্যই ভালো হইতে হবে। আর যেহেতু আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তো আইসিটি সাবজেক্টের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই আমি আসলে দুইটা সাবজেক্ট পড়িয়ে থাকি। আশা করা যায় তোমাদের সাথেও কখনো না কখনো ম্যাথ ক্লাসে তো দেখা হচ্ছে, আইসিটি ক্লাসেও দেখা হবে। ওকে, সো আশা করি পরিচয় পর্ব শেষ। তোমাদের সাথে আজকে আমাদের ক্লাস ডিসকাশনটা একটু অফ করা আছে প্রথমের দিকে, তো এরপর যখন ক্লাস ডিসকাশন অন হবে বা তোমাদের সাথেও কৃতি শিক্ষার্থী বলো অন্যান্য সময় অনেক সময় তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, তখন তোমাদের সাথে আরো গল্প হবে। হ্যাঁ, এখন আসো কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার্স আমরা দেখিনি। তোমাদের যদি আজকে প্রথম ক্লাস না হয়ে থাকে বা এর আগের ক্লাসও করে থাকো, সেক্ষেত্রেও তোমাদের এই ফিচার গুলোর সাথে পরিচিত থাকার কথা, বাট অনেকেই হয়তো আজকে একদম প্রথম এসেছো, যেমন ধরো আমার সাথে তোমার আজকে প্রথম ক্লাস। তো আমি আরেকটা বার একটু পরিচয় করে দিই। যেমন ধরো আমরা একটা নতুন ক্লাসে ঢুকলে প্রশ্ন থাকে যে ক্লাস রুটিনটা আমরা কোথায় পাবো, তাই না? সো ক্লাস রুটিন তুমি কোথায় পাবে, এটা আমরা কোথায় পাবো? দেখো, এই যে আমাদের 10 মিনিট স্কুল অ্যাপসে তুমি আমার ক্লাসটা করছো, এই অ্যাপসেই দেওয়া আছে যে এই যে দেখো আপকামিং ক্লাস, মানে কি, মানে এই ক্লাসগুলো হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে রানিং ক্লাস, যেটা ক্লাসটা তুমি অলরেডি করতেছো, লাইভ দেখতেইছো। আচ্ছা, আরেকটা হচ্ছে মিসড ক্লাস। তুমি যদি এই যে মিসড ক্লাসে যাও, মিসড ক্লাসে গেলে তুমি দেখতে পারবে যে যে ক্লাসগুলো হয়ে গেছে বাট তুমি আসলে করতে পারো নাই, কোনো কারণে তুমি জয়েন হতে পারো নাই, সেই ক্লাসগুলো তুমি এখানে খুঁজে পাবে। আপকামিং ক্লাসটা কি? আপকামিং ক্লাসটা হচ্ছে যে সামনে যে ক্লাসগুলো আসবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যদি ফুল রুটিন দেখো, এটাতে ক্লিক করো, ইন দ্যাট কেস তুমি কি, তুমি পুরা মানে মাসের রুটিনটা পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছি না আমরা? তো তোমার রুটিন রিলেটেড সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, এবং এটার সাথে আরো একটা জিনিস দেওয়া থাকবে যে তোমার আসলে তুমি কতদিনের জন্য কোর্সটা কিনেছো এবং কোর্সটার শেষ ডেডলাইনটা কবে বা কতদিন পর্যন্ত তোমার কেনা আছে। সো মেয়াদটা এখানে উল্লেখ থাকবে। ইন এনি কেস আমরা যদি খুব অল্প দিন বা 1 মাস 2 মাস যে যেরকমই তুমি কিনে থাকো না কেন, তো তুমি এখান থেকেও দেখে নিতে পারবে যে তুমি লাস্ট কবে পর্যন্ত তুমি কোর্সটা করতে পারছো, বা তারপরে তুমি আসলে কোর্সটা কবে তোমাকে কিনতে হবে, সবকিছু তুমি এখানে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার ক্লাসের প্রাইভেট ফেসবুক গ্রুপ। অর্থাৎ দেখো, কমিউনিকেশনের জন্য আমরা যেটা ফলো করি, আমরা হচ্ছে প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা ফেসবুক গ্রুপ থাকে। তো গ্রুপে আমি থাকি, তোমরা থাকো, তারপর বাকি 10 মিনিট স্কুল রিলেটেড যারা যারা তোমাদের সাথে এই তোমার পড়াশোনা জীবনে হেল্প করবে, তারা সবাই এই গ্রুপে থাকে। তো সব ক্লাসের এরকম গ্রুপ থাকে। তোমরা যেমন ক্লাস 6 আসো, ক্লাস 6 এর কিন্তু একটা গ্রুপ আছে। এন্ড তোমরা এই যে অ্যাপসের এখানে চলে গেলে এই যে দেখো অনলাইন ব্যাচের জন্য এক্সক্লুসিভ ফিচার সমূহ, তোমরা যদি তোমাদের 10 মিনিট স্কুল অ্যাপস এর এই অংশে যাও, এখানে গেলেই তুমি দেখতে পারবে যে এই যে ক্লাস গ্রুপ, হ্যাঁ, ফেসবুক অ্যাপ। তো তুমি এখানে ক্লিক করলে অটোমেটিকলি তোমার কাছে লিংক চলে আসবে। ওইখানে যে তুমি তোমার যেই ট্রানজাকশন আইডি দিয়ে কোর্সটা কিনেছিলে বা যা যা ডিটেলস তারা চাচ্ছে, ইনফরমেশন গুলো দিয়ে জয়েন গ্রুপ দিলেই তোমাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সো এইভাবে তুমি হচ্ছে আমাদের যে 10 মিনিট স্কুলের গ্রুপটা আছে, মানে যেখানে আসলে কমিউনিকেশন করা হবে, ধরো কথার কথা কোনো একটা দিন ক্লাসে একটু সমস্যা হচ্ছে বা আমরা একটু লেটে ক্লাসটা শুরু করব, হ্যাঁ, তো তখন হচ্ছে কিন্তু ওই ফেসবুক গ্রুপের মধ্যেই নোটিফিকেশন দেওয়া থাকবে, বা আমি একটা যে পোস্ট করে দিব যাচ্ছে এটা আজকে এটা হয়েছে, সো আমরা কাজটা এটা করতেছি। অথবা ধরো ইম্পর্টেন্ট কোন একটা হোমওয়ার্ক দিলাম, সো আমি চেষ্টা করব কি আমি গ্রুপের মধ্যে হোমওয়ার্কটা দিতে। তো আমার সাথে তোমাদের ক্লাস বাদে যত কমিউনিকেশন হবে সব কিন্তু এই গ্রুপেই হবে। তো সবাই চেষ্টা করবা যে এই গ্রুপটাতে যত দ্রুত সম্ভব জয়েন করেছো। যারা জয়েন করেছো ভেরি গুড, যারা জয়েন করি নাই তারা যত দ্রুত সম্ভব এই ক্লাসের গ্রুপটাতে জয়েন করে যাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো উপরে একটা লার্নিং রিপোর্ট আছে। লার্নিং রিপোর্টটা কি দেখো তো, তোমার ক্লাসের উপস্থিতি, তোমার হোমওয়ার্ক তুমি কয়টা জমা দিয়েছো, এন্ড তোমার মূল্যায়ন রিপোর্ট, অর্থাৎ তোমার রেজাল্ট কিরকম হচ্ছে, সবকিছুই তোমার এই রিপোর্টের মতো আসবে। সহজ কথায় বলতে গেলে এটা তোমার রেজাল্ট শিটের মতো। বুঝতে পেরেছি? আচ্ছা, আর যদি ধরো আরো ক্লাসের ওই যে আপডেট পেতে যাও, দেখো এই যে এখানে নোটিশ নামে একটা অংশ থাকবে। এখানে ধরো বুঝতে সমস্যা হচ্ছে সেটাই ফর্মে জানাতে পারবে, বা নতুন কোনো নোটিশ আসছে যে ধরো সামনে আমাদের ইলেকশন আছে, তো ইলেকশনের জন্য হয়তো 1-2 দিন আমাদের ক্লাস বন্ধ থাকতে পারে, বা যে কোনো কিছু এরকম ধরনের যে কোনো নোটিশ আসতে পারে। তো নোটিশের জন্য তোমাকে এই ট্যাবের মধ্যেই দেখানো হবে যে কোনো ইম্পর্টেন্ট ক্লাস রিলেটেড কোনো নোটিশ আছে কিনা। বুঝতে পেরেছি?
আচ্ছা, তো সবকিছু যদি আমরা বুঝে যাই, এটার পরে আমাদের একটা চমৎকার জিনিস আছে। এটার ব্যাপারে তোমাদের সাথে আমাদের মনে হয় এর আগে যে ক্লাসগুলো হয়েছিল একদম প্রথমে, তো প্রথম ক্লাসের দিকে আমি হয়তো বলেছিলাম যে আমাদের কিন্তু একটা চমৎকার জিনিস আসতে চলেছে। সেটা কি? সেটা হচ্ছে 10-10, যে কি, যে হবে তোমার স্টাডি পার্টনার। কি বলেছিলাম যে অনেক সময় হয় কি আমাদের ক্লাসের শেষে হয়তো অনেক, মানে ক্লাস শেষ এরপরও হয়তো আমাদের অনেক কনফিউশন থাকে, অনেক প্রশ্ন থাকে, অনেক ব্যাপারে আমরা আসলে জানতে চাই বা আমাকে কেউ বুঝাই দিলে বেটার হয়। তো দেখো, হয়তো তোমার মাঝরাতে মনে হলো একটা প্রবলেম, হওয়ার চান্সেস নাই, স্টিল প্রবলেমটা মনে হলো, ইনস্ট্যান্টলি তোমাকে কে হেল্প করতে পারে? ইনস্ট্যান্টলি হেল্প করতে পারবে তোমাকে হচ্ছে 10-10। সো 10-10 হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা অনেকেই চ্যাট জিপিটির কথা নিশ্চয়ই শুনেছো, রাইট? হ্যাঁ, চ্যাট জিপিটির কথা নিশ্চয়ই শুনেছো। তো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরকম কি আরো কয়েকটা আছে, যেমন ধরো কি আছে, যেমন আছে জিমিনি, তাই না? জিমিনি বা জিমিনাই। সো আমাদের অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কিন্তু 10 মিনিট স্কুলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নাম হচ্ছে 10-10। এই 10-10টাকে কিভাবে বানানো হয়েছে জানো? প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আসলে পড়াশোনা করানো হয়, পড়াশোনা করিয়ে তারপর এটাকে ইন্টেলিজেন্ট বানানো হয়, কারণ ওরা তো আসলে আমাদের মতো মানুষ না। তো 10-10টা তোমাদেরকে কিভাবে বানানো হয়েছে? 10-10টাকে তোমার যে বই আছে এই বইগুলো পড়িয়ে ওকে ইন্টেলিজেন্ট বানানো হয়েছে। সো তোমার বইটা ওর মাথায় ধরে নিয়ে আছে। এখন তুমি যদি তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করো, ও তো যেহেতু তোমার বইটা পড়েছে, সো তোমার বইটা সম্পর্কে পুরো ধারণা আছে, ও এক্স্যাক্টলি তোমাকে বই থেকে উত্তর দিতে পারবে। এটা অনেক ভালো না? মানে কেউ তোমার পড়াটা করে বসে আছে মাস্টার হয়ে, লাইক তুমি তাকে যে প্রশ্ন করতেছে তোমাকে উত্তর দিবে। মজা হবে না ব্যাপারটা? তো 10-10 এর কাছে তুমি যখন খুশি তখন প্রশ্ন করতে পারবে, এন্ড তখন তোমাকে উত্তর দিয়ে দেবে। এটা কোথায় পাবো আমরা? এই যে দেখো, এই যে দেখো কোথায় আছে, এই যে একদম শুরুতেই। হ্যাঁ, শুরুতেই মাই কোর্স, ফুল রুটিন, ফ্রি ক্লাস, লার্নিং রিপোর্ট, 10-10, গট ইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলবা যে আচ্ছা আমি তো পাচ্ছি না, অ্যাপসে তো আমি পাচ্ছি না, এটা আমি কোথায় পাবো? দেখো, এখন পর্যন্ত এটার আপডেট চলতেছে। সো আমরা হোপফুলি জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদেরকে সুখবরটা দিতে পারবো যে 10-10টা কবে থেকে একদম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বাট এটা এখনো অ্যাক্টিভ না, কারণ তোমরা জানো যে আমাদের বই কিন্তু মাত্র কয়েকদিন আগে এসেছে, এবং এবারের বইয়ের নতুন আমাদের হচ্ছে কিছু নতুন জিনিস আসলে ইনকর্পোরেট করা হয়েছে। তো সবকিছুই তো ওকে 10-10কে পড়াই দিতে হবে, নাহলে তো 10-10 তোমাকে উত্তর দিতে পারবে না। সেটার জন্য আমাদের একটু সময় লাগছে। আশা করা যায় জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই 10-10কে আমরা তোমাদের কাছে দিয়ে দিতে পারবো। তারপর তোমরা ইচ্ছা মতো তাকে যত খুশি তত কোয়েশ্চেন করতে পারবা, ঠিক আছে? তো একটু সময় দাও, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে স্পেশাল 10-10টা কবে আসছে। ওকে, এই তো। আর একটা ব্যাপার হচ্ছে যে ছোট্ট জিনিস, যে আমাদের অনেকেই থাকে যে ক্লাস শেষ হলে রেকর্ডিং কখন পাবো, হয়তো ক্লাসটা টাইমলি জয়েন করতে পারোনি। সো ক্লাস শেষের 24 ঘন্টার মধ্যেই অ্যাপে কি ক্লাস স্লাইড আর ক্লাস রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবা। তো আজকে ধরো 6:30, এখন ক্লাসটা শুরু হয়েছে। তো 6:30 থেকে আগামীকাল 6:30টার মধ্যে ক্লাসটা যদি তুমি জয়েন নাও করতে পারো, তুমি রেকর্ডেড ভার্সনটা পাবা। তুমি ক্লাস জয়েন করলেও কিন্তু রেকর্ডিংটা থাকবে। তো ক্লাসের স্লাইড আমি যে যা যা দেখে পড়াচ্ছি, ক্লাসের স্লাইড এবং রেকর্ডিং দুইটাই তোমার অ্যাপসে আপলোড হয়ে যাবে। কতক্ষণের মধ্যে? 24 ঘন্টা, মানে একদিনের মধ্যেই। আচ্ছা, আর ক্লাস শেষে কি থাকবে? অ্যাপে ডেইলি এক্সাম দিতে পারবে। এটাও কিন্তু টাইমটা হচ্ছে 24 ঘন্টা। সো তুমি আজকের ক্লাসটা শেষ হবে ধরো 7:30টায়, 7:30টার পরে আগামীকাল 6:30টার মধ্যে চেষ্টা করবা যে ডেইলি এক্সামটা অ্যাটেন্ড করতে। ডেইলি এক্সামটা হচ্ছে আজকের ক্লাসে আমি যা পড়াইছি সেইখান থেকে 10টা এমসিকিউ দেওয়া হবে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য। সো ওই 10টা এমসিকিউ তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এই এমসিকিউ গুলোতে তুমি আসলে ভালো করতে পারবা তখনই যখন তুমি আজকের ক্লাসটা বুঝে করবা, আজকের ক্লাসের হোমওয়ার্কটা ভালো করে করবা আর কি, নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেন তুমি অ্যাটেন্ড করবা। দেখো 24 ঘন্টার সময় আছে। সো তুমি আজকের পড়াটা আজকে শেষ করে তারপর এটা অ্যাটেন্ড করবা, ইনশাল্লাহ তুমি 10-এ 10ই পাবা, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়ে এক্সাম দিয়ে ঝামেলা শেষ করার মতো। তো আমাদের মোটামুটি সব ঝামেলা শেষ, এখন আমরা একটু পড়াশোনা করি। ওকে, আচ্ছা। তো আমাদের প্রথমে কি আসছে দেখো, অঙ্কপাতন। অঙ্কপাতন মানে কি? একটা একটা করে আসি। হ্যাঁ, অঙ্ক মানে কি? অঙ্ক মানে তো আমরা জানি। হ্যাঁ, আমরা অঙ্ক মানে অনেকে মনে করি কি সংখ্যা, তাই না? অঙ্ক মানে ম্যাথ, অঙ্ক মানে একটা পচা জিনিস। সো অঙ্ককে অঙ্কর মতো রাখি, অঙ্কের ব্যাপারে আমরা না বলি। পাতন মানে কি? পাতন মানে হচ্ছে কোনো কিছুতে রাখা বা কোনো কিছু দেওয়া, এটাকে বলে পাতন। বলে না, ওই যে অনেক সময় শুনছো না তোমরা যে পাত পেরে খেতে বসেছে? পাত পেরে মানে কি? পাত মানে পাত্র, মানে কোনো কিছু একটা জিনিস, ধরো প্লেট, গ্লাস, বাটি, এরকম। হ্যাঁ, তো ওইটাতে খেতে বসছে, আমরা খাওয়ার জন্য এটা ব্যবহার করি। এখন তুমি যদি কাউকে
ধরো পিৎজা বার্গার ভাত রুটি এরকম খাবারের জায়গায় অঙ্ক সার্ভ করো, সেই ক্ষেত্রে ব্যাপারটাকে বলা যায় অঙ্ক পাতন। মানে তুমি তাকে খাবার হিসাবে ভালো কোনো খাবার না দিয়ে অঙ্ক দিচ্ছ, সহজে বুঝলে। আচ্ছা, এখন এটা তো আমরা সহজে বুঝলাম। এখন আমরা দেখি যে আমাদের বইয়ে এটাকে কি বলছে। কি বলছে? কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। মানে কোনো কিছুকে তুমি অঙ্ক দ্বারা লিখবা। অঙ্ক দ্বারা লেখা মানে কি? মানে এই যে বিভিন্ন রকম সংখ্যা বা প্রতীকগুলোকে ব্যবহার করে তুমি যদি কিছু লিখো, ওই যে সহজে বললে অঙ্ক সার্ভ করার মতো, এটাকেই বলা হচ্ছে অঙ্ক পাতন। আচ্ছা, পাটিগণিতে কি হয়েছে? 10টা প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয়। 10টা প্রতীক কি কি? এই যে প্রতীকগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি একটা বিশাল বড় সংখ্যা লিখো। ধরো তুমি লিখতে চাচ্ছ 4,25,709, ঠিক আছে? তো অনেক বড় একটা সংখ্যা। কিন্তু দেখো আমি যদি জাস্ট কথার কথা লিখি 4 লক্ষ, তারপর ধরো লিখলাম 25,709, দেখো তো এখানে আমি যা যা লিখেছি প্রত্যেকটা সংখ্যা এই 9টার মধ্যেই আছে না? 4, এই যে 4, 2, এই যে হচ্ছে 2, 5, এই যে 5, 7, এই যে 0, 0 কোথায়? এই যে 0, 9, 9, দেখলা? তো আমি আসলে এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে আমি যত বড়ই সংখ্যা লিখি না কেন বা যাই লিখি না কেন, যত ছোট যত বড়ই হোক না কেন, সবকিছুই আসলে এই যে 9টা প্রতীক আছে 0 থেকে 9 পর্যন্ত, এই কয়েকটা প্রতীক দিয়েই লেখা সম্ভব। এই জন্য এদের অঙ্ককে কি বলা হয়? সংখ্যা বলা হয়, ঠিক আছে? তো এই প্রতীকগুলোকে কি বলা হয়? অঙ্ক অথবা সংখ্যা বলা হয়। অঙ্ক আর সংখ্যা একই জিনিস। বুঝাতে পারলাম? তাহলে আমাদের একটা যে কোনো কিছুকে প্রকাশ করার জন্য যদি আমরা অঙ্কের ব্যবহার করি সেটাকে আমরা বলবো অঙ্কপাতন, এবং অঙ্ক ব্যবহার করার জন্য আমরা আসলে এই 9টা প্রতীক ব্যবহার করে থাকি। প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখন তোমাদের একটা বাস্তব ধর্মের ব্যাপার বলি, হ্যাঁ, মানে বাস্তব ধর্মের একটা ঘটনা বলি। দেখো, সমাজে যারা হচ্ছে সার্থক হয়, সার্থক মানে কি? ধরো তুমি অনেক পড়াশোনা করলা, তারপর তুমি একটা ভালো জব করলা বা ভালো একটা বিজনেস করলা, বা যে কোনো কিছু ভালো একটা কিছু করলা, করার পরে তুমি কি করবা? তোমাকে আমরা কি বলবো? যে তুমি একটা সার্থক হয়েছো। যারা সার্থক হয় তাদের কি হয়? তাদের হচ্ছে অনেক টাকা পয়সা থাকে, তাই না? তাদের মূল্যই অন্যরকম, ঠিক আছে? তো যাদের হচ্ছে আবার আরেকভাবে চিন্তা করা হয় যে যাদের কাছে অনেক টাকা পয়সা থাকে বা যারা ধনী তাদেরকে বলা হয় যারা জীবনে সার্থক হয়েছে, ঠিক আছে? তো ধরো কথার কথা যে ইন্ডিয়া একজন লোক আছে, তার নাম কি? আম্বানি। তোমরা মাঝে মাঝে শুনে থাকতে পারো বা বিভিন্ন জায়গায় ফেসবুক রিলস টিসে দেখতে পারো যে তার ছেলের বিয়ে দিয়েছে অর্ধশতাধিক কোটি টাকা খরচ করে, ঠিক আছে? অনেক 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 সে বড় লোক, ঠিক আছে, অনেক ধনী। তো আমরা তাদেরকে বলি যে এরা জীবনে সার্থক, এদের জীবনটা অনেক সুন্দর। তো আমরা কি বুঝলাম? যাদের হচ্ছে জীবনে অনেক টাকা পয়সা আছে, অনেক ধনী, তাদেরকে আমরা সার্থক বলি। আচ্ছা, আর যারা ধরো তোমার আমার মতো গরিব, তারা হচ্ছে সার্থক না, তাদেরকে মানুষ খুব একটা দামও দেয় না। তাদেরকে কি বলে? তাদেরকে অবজ্ঞা করে। এই যে কথা আছে না, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। তার মানে কি? একটা গরিব মানুষ যদি একটা কথা বলে সেটাও মানুষ দাম দিতে চায় না। দেখো আমার আর তোমার মতো অবস্থায়, মানে বুঝতে পারছো? গরিব হইলে দাম নাই, ঠিক আছে? আর যদি টাকা পয়সা থাকে, ধনী হয়, তাহলে তাদেরকে জীবনে সার্থক বলে। তো এটা আসলে মানুষের যেমন একটা ভেদাভেদ তৈরি করে, সেই রকম ভাবে সেম ভাবে আমাদের অঙ্কেও আসলে এই ভেদাভেদটা আছে। তো অঙ্কে যারা আমাদের মতো গরিব, তোমার আমার মতো যারা গরিব, তাদেরকে মানুষ করে অবজ্ঞা, তাদের জীবনে বড়ই অভাব। সো এইরকম অঙ্ক যেটা হচ্ছে শূন্য, শূন্য হচ্ছে তোমার আমার মতো গরিব, একে কি করে? মানুষ করে অবজ্ঞা, ওর বড়ই অভাব, ও হচ্ছে শূন্য, সেই জন্য ওর নামকে হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক, ঠিক আছে? মানুষ অবজ্ঞা করে, সেখান থেকে আসছে জ্ঞাপক বা অবজ্ঞা, ঠিক আছে, তুমি বলতে পারো। আর যেহেতু তার জীবনে অভাবের শেষ নাই, সে হচ্ছে শূন্য, তার কাছে কিচ্ছু নাই, ঠিক আছে? তো সব মিলে বেচারার নাম হয়েছে অভাব জ্ঞাপক অঙ্ক। বুঝতে পারলাম? আচ্ছা, আর ওই যে যারা ধনী আছে, যাদের কাছে টাকা পয়সা আছে, সবকিছু আছে, ঠিক আছে, তারা কি? তারা হচ্ছে ভাই সার্থক, ঠিক আছে? তারাই জীবনে সফল, তারাই জীবনে সার্থক। তো সার্থক কারা কারা? শূন্য বাদে 1 থেকে 9, মানে শূন্য কে? যার কাছে কিছু নেই, তুমি আমি, ঠিক আছে? শূন্য বাদে বাকি যাদের কাছে সব আছে, 1 2 3 4 5 6 7 8 9, এরা সবাই কি? সবাই হচ্ছে সার্থক অঙ্ক, ঠিক আছে? আর এই যে তোমার আমার মতো গরিব মানুষ, এর নাম হয়ে গেল অভাব জ্ঞাপক অঙ্ক, ঠিক আছে? ওর জীবনে বড়ই অভাব, মানুষ ওকে পাত্তা দিচ্ছে না, ও জীবনে অবজ্ঞা পাচ্ছে, ওর নাম হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে কি বুঝলাম?
1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, শূন্য বেচারা হচ্ছে অভাবঘাতক অঙ্ক। মনে থাকবে, ভুলে যাবে না। আচ্ছা, তো এটা তো বুঝলাম। এখন দেখো, সংখ্যা প্রকাশের জন্য কিছু রীতিনীতি রয়েছে। রীতিনীতি মনে রাখার জন্য কয়েকটা জিনিস সহজভাবে বুঝবা। তোমরা যদি আমার মতো কেউ কম্পিউটার সায়েন্স পড়ো, ঠিক আছে, তখন যে দেখবা যে আরো আজে বাজে পড়া লাগতেছে, এটা নিয়ে মানে আরো কঠিন ভাবে পড়া লাগবে। বাট আলহামদুলিল্লাহ তোমরা এখন 6 এ পড়তেছো, এর চেয়ে বেশি কিছু পড়া লাগতেছে না। এই কয়টা জিনিস আমরা একটু মনে রাখি। আমরা দেখো, ডেসিমেল বা 10 ভিত্তিক পদ্ধতি। 10 ভিত্তিক পদ্ধতি কি? এই যে দেখো, আমরা 10টা প্রতীক ব্যবহার করতেছি। শূন্য থেকে, একটু মুছে দিই, ক্লিয়ার হয়ে যাবে। 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত আমরা এখানে 10টা প্রতীক ব্যবহার করতেছি। সো যেহেতু 10টা প্রতীক ব্যবহার করি বা 10টার সংখ্যা ব্যবহার করতেছি আমরা, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় 10 ভিত্তিক পদ্ধতি, বা ইংরেজিতে বলা হয় ডেসিমাল। কি বলা হয় ইংরেজিতে? ডেসিমাল। ডেসিমাল বানানটা একটু দেখে রাখি, হ্যাঁ, আমাদের অনেক সময় এমসিকিউতে ইংরেজিতে দিয়ে দিতে পারি, DECIMAL, ডেসিমাল। ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক পদ্ধতি, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেখানে এই যে 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে বাইনারি বা 2 ভিত্তিক পদ্ধতি। এটা কারা ব্যবহার করে জানো? এরা ব্যবহার করে হচ্ছে বোকা কম্পিউটার বা যে কোনো মেশিন আসলে দুইটা জিনিসই বুঝে, যে মেশিনটাকে অফ নাকি মেশিনটা অন। সো মেশিনটা যদি অফ থাকে তাহলে সে বুঝে যে অফ মানে হচ্ছে জিরো, সেই মানে কিছু খারাপ কিছু হইলে জিরো বানায় দেওয়া হয়, বুঝছো? যে অবজ্ঞা, কি বলবো আর, কষ্টের কথা, ঠিক আছে। সো যখন কোনো কিছু অফ, তখন সেটা হচ্ছে জিরো। আরেকটা জিনিস বুঝে মেশিন, যে এটা অন কিনা। সো কোনো কিছু যদি অন, তখন সেটাকে আসলে প্রকাশ করা হয় 1 দিয়ে। তাহলে আমরা কি বুঝলাম? যে বাইনারি বা 2 ভিত্তিক পদ্ধতিতে এই দুইটা সংখ্যাই ব্যবহার করা হয়, 0 আর 1। 0 দিয়ে বোঝায় অফ, অর্থাৎ যে কোনো কিছু, ধরো আমার এখানে লাইট জ্বলছে, লাইটটাকে যদি আমি অফ করে দিই, সেক্ষেত্রে আমরা বলবো যে ওর স্ট্যাটাস রাইট নাও 0। যদি আমি লাইটটা আবার অন করি, সেই ক্ষেত্রে ওর স্ট্যাটাস রাইট নাও 1। তাহলে আমরা কি বুঝলাম? যে এটা আসলে মেশিনরা ব্যবহার করে থাকে। এবং আরো একটা সহজে আমাদেরকে জানায় রাখি, কম্পিউটার বা যে কোনো মেশিনারিজ, রোবট, এরা কিন্তু সকল ভাষাকে 0 1 বা বাইনারিতে রূপান্তর করে নেয়, ঠিক আছে। তো তোমরা এখন তো 6 এ পড়তেছো, আর ধরো 6 বছর পরে, এক্স্যাক্টলি 6 বছর পরে যখন কলেজে উঠবা, সো কলেজে উঠে দেখবা যে তোমাদের বাইনারি সিস্টেম থাকবে এবং অক্টাল, ডেসিমাল, এই সবগুলো সিস্টেম থাকবে। একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে রূপান্তর করা তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বড় ক্লাসের পড়া, বাট আপাতত তোমার জন্য এতটুকু জানাই যথেষ্ট, যে দুইটা সংখ্যা দিয়ে সংখ্যা পদ্ধতি যেটা, সেটাকে আমরা বলতেছি বাইনারি, 0 আর 1 দিয়ে প্রকাশ করি। যেটা আমাদের ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আসলে আমরা রেগুলার লাইফে ব্যবহার করে থাকি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে, এটাকে আমরা বলি ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। নেক্সট আসি অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? মানে এইখানে আসলে ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো, ঠিক আছে। 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করা হয় কোথায়? অক্টালে। আর হেক্সাডেসিমেল মানে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে, হেক্সাডেসিমেলকে মনে রাখবা হিজিবিজি, ঠিক আছে, হিজিবিজি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, হিজিবিজি বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখানে কটা আছে? 16টা আছে, ঠিক আছে। 16টা দিয়ে যদি কোনো পদ্ধতিকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের হিজিবিজি বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছি? তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি ব্যবহার করি? আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করি। এখানে কয়টা হলো? 10টা। এন্ড 10টার পরে আমাদের কয়টা লাগবে? 16টা লাগবে না? তখন আমরা 10টার পরে এ থেকে এফ পর্যন্ত এবিসিডি গুলো ব্যবহার করি। সো 11 নাম্বার সংখ্যাটা আমরা কি লিখবো? 11 নাম্বার সংখ্যাটা হয়ে যাবে ও এ, ঠিক আছে। তারপর হইতেছে 12 নাম্বার, এইভাবে আসলে আগাইতে থাকবে। তো তোমার জন্য এত ডিটেলস আসলে প্রয়োজন নাই, তোমার জন্য জাস্ট মনে রাখা দরকার, যে কি মনে রাখা দরকার, যে কোন পদ্ধতিতে কয়টা করে সংখ্যা ব্যবহার করা হয়। সাপোজ ডেসিমেলে কি বললাম? 10টা করে প্রতীক ব্যবহৃত হয়, সো এটা হচ্ছে 10 ভিত্তিক পদ্ধতি। বাইনারি কি? 2টা করে সংখ্যা ব্যবহার করতেছি, 0 আর 1, সো এটা হচ্ছে 2 ভিত্তিক পদ্ধতি। অক্টাল বা 8 ভিত্তিক পদ্ধতিটা কি? 8টা সংখ্যা ব্যবহার করি 0 থেকে 7 এর মধ্যে। আচ্ছা, হেক্সাডেসিমেলটা কি বললাম? হেক্সাডেসিমেলটাতে হচ্ছে আমি 16 ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ আমরা এখানে 16টা সংখ্যা ব্যবহার করি। সংখ্যাগুলো কি হতে পারে? 0 থেকে 9, এ থেকে এফ। এইগুলো তোমার বইয়ে অ্যাকচুয়ালি দেওয়া নাই, সো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। তোমার
জ্ঞান একটু বৃদ্ধি করার জন্য তোমাকে জানায় রাখলাম। এখান থেকে কোনটা কত ভিত্তিক পদ্ধতি এটা মাস্ট মনে রাখতে হবে। বুঝাতে পেরেছি? ওকে, সো আমাদের সংখ্যা ব্যবহৃত রীতি পড়লাম। এখন আমাদের যেটা কাজ, আমরা আসলে ডেসিবেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়েই পড়াশোনা করব। বাকি 3টাকে তুমি আপাতত স্কিপ করে দিতে পারো, কাজ আসলে ওইটা নিয়ে আর পড়াশোনা নাই। ঠিক আছে, জানার জন্য আমরা জেনে রাখলাম। আসি, এখন আমাদের হচ্ছে যে সংখ্যার সর্বাপেক্ষা ডানের অঙ্ক তার নিজস্ব মান প্রকাশ করে। মানে আমি যদি একটু দেখি, এখানে 1 থেকে কোটির পর্যন্ত তোমার পদ্ধতি অনুযায়ী নামকরণ করা হয়েছে। যেমন ধরো সর্বডানে কে আছে, সর্বডানে এই যে এটা আমার হচ্ছে ডান পাশ। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমার ডান পাশ, এটা ডান। এই পাশে গেলে এটা হচ্ছে বাম। সো আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে আমার বাম পাশ আর এটা হচ্ছে আমার ডান পাশ। ঠিক আছে, আচ্ছা। সো আমার যে সর্বডানে আছে সে কিন্তু নিজেরটাই প্রকাশ করে। সে কে? সে হচ্ছে একক। ঠিক আছে, সো কোথাও যদি এককের ঘরে আমি 7 লিখি, তার মানে 7 নিজেকেই নিজে প্রকাশ করতেছে, 7। ঠিক আছে, আচ্ছা। যখন বলবো দশক, তখন কি? তখন দশক বলতে বোঝাচ্ছে কত গুণ? নিজের মানের 10 গুণ প্রকাশ করে। সো আমি যদি আসলে দশকের ঘরে 7 লিখি, এই দশকের ঘরে 7 লেখা মানে হচ্ছে 7 গুণন 10, অর্থাৎ এই মানটা হয়ে যাবে তার 10 গুণ। 7 লিখলে 7-এর 10 গুণ 70। আচ্ছা, এই গেল দশক। শতক কি? শতক হচ্ছে শতকের স্থানীয় অঙ্ক কি করে? তার শত গুণ প্রকাশ করে। মানে শতকের ঘরে আমি যদি কথার কথা লিখি 5, আসলে এই 5 মানে হচ্ছে 5 গুণন 100, অর্থাৎ 500। ঠিক আছে, আচ্ছা। হাজার কি? তার 1000 গুণ প্রকাশ করে। তো আমি যদি হাজারের জায়গায় লিখি 4, 4 মানে এখানে আসলে 4 গুণন 1000। ঠিক আছে, এটা আমার পেনটা অনেক মোটা হয়ে গেছে, এবার ঠিক হবে। আচ্ছা, যদি আমি বলি যে এই যে অযুত, হ্যাঁ, অযুতের ঘরে যদি আমি বলি 5, অযুত কি করে? হাজার তো 1000 গুণ প্রকাশ করে। অযুত মনে রাখবা, অযুত হচ্ছে তার 10,000 গুণ প্রকাশ করে। সো অযুতের ঘরে যদি আমি কোথাও 5 লিখি, 5 মানে হচ্ছে 5 গুণন 10,000 সমান সমান কত? 50,000। বুঝতে পেরেছি? আচ্ছা, লক্ষ মানে কি? লক্ষ মানে বুঝতে পারছো যে সংখ্যাটা লিখবো তার লক্ষ গুণ। নিযুত মানে কি? 10 লক্ষ গুণ। কোটি মানে কি? কেমন? কোটি গুণ, তাই না? এই যে ধরো আমি এখানে কয়েকটা সংখ্যা লিখলাম। কি কি সংখ্যা লিখলাম? আমি অযুতের ঘরে লিখেছি 5। আচ্ছা, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে বুঝাতে বুঝাতে যা যা লিখেছি তাই লিখতেছি। 4, হাজারের ঘরে লিখলাম 4। শতকের ঘরে কত লিখেছি? 5 লিখেছি। আচ্ছা, দশকের ঘরে কত লিখেছি? 7 লিখেছি। এবং এককের ঘরে কত লিখেছি? আরো একটা 7 লিখেছি। তো এখানে আমি কি বলেছিলাম? এক একজন গুণ গুণ হয়ে বাড়তেছে, যেমন এককেরটা এককই থাকতেছে সেম। তো 7 7ই থাকলো। আচ্ছা, কিন্তু যখন আমি দশক বলতেছি, দশকের 7-এর কথা বলতেছি, তখন কি? তখন তার কি? তার 10 গুণ। মানে এইখান থেকে ব্যাপারটা হয়ে গেছে যে এখানে 7 যোগ এই 10 গুণ হওয়ার কারণে এখানে আমি লিখবো 70 যোগ 5 কোথায় আছে? শতকের ঘরে। সো 5 মানে কি? অ্যাকচুয়ালি 500। দেখো এখানে আমি তাহলে 5-এর জায়গায় লিখবো 500 যোগ 4 কোথায় আছে? হাজারের ঘরে, তার মানে আমি 4-এর জায়গায় লিখবো 4000। 5 কোথায় আছে? অযুতের ঘরে, তার মানে আমি 5 মানে লিখবো কত? 50,000। এখন তুমি এই সবগুলো সংখ্যা একটু যোগ করো, 1 মিনিট সময়, হ্যাঁ, নিজে যোগ করো। এই যে এটা, এই নিচের যোগফলটা যোগ করো, যোগফলটা যোগ করো, 1 মিনিট সময় যোগ করবা। যোগ করার পরে আমি তোমাকে উত্তরটা লিখে দিব, তুমি মিলাবা। এন্ড আই গেস তখন তোমার যদি কোনো কনফিউশন থেকেও থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। একটু যোগটা করি আমরা নিজেরা। যোগ শেষ? যোগ শেষ? তাহলে আমরা যোগ করার পরে কি পাচ্ছি? 50,000-এর সাথে 4000 মানে হচ্ছে 54,000। আচ্ছা, 54,000-এর সাথে 500 মানে 54,500। আচ্ছা, 500-র সাথে আরো 70, তাহলে 54,570। 70-এর সাথে আরো 7 মানে 54,570
70 and 7 মানে হচ্ছে 77। তার মানে আমার এখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে 54,577, তাই না? দেখো তো এই সংখ্যাটাই ব্যাক করছে না, এই সংখ্যাটাই ব্যাক করলো না? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এই যে সবার 10 ভিত্তিক পদ্ধতিতে নিজস্ব স্থানগুলো বোঝানো হয়েছে, স্থানগুলো কিভাবে বোঝানো হচ্ছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যখন আমরা বলবো যে সর্বডানের অঙ্ক, অর্থাৎ একক স্থানে যে থাকবে, যে হচ্ছে একক স্থানে থাকবে, যে একক স্থানে থাকবে সে কি? সে তার নিজের মানেই থাকবে। দেখো 7 7ই থাকছে। যাকে আমরা দ্বিতীয় স্থান বা দশক স্থানে রাখবো সে কি? তার সাথে কি তার 10 গুণ হবে। তার মানে 7-এর জায়গায় আমি 10 গুণ করে কত লিখবো? 70 লিখলাম। আচ্ছা, যে আমাদের শতক স্থানে হবে সে কি? সে নিজের মানে থাকবে না, তার শতগুণ হবে। অর্থাৎ এখানে 5 আছে, তার মানে তৃতীয় স্থানে যে 5 আছে সে আসলে কি? সে আসলে 500। ঠিক আছে। আচ্ছা, যখন আমি হাজারের ঘরে যাব, হাজারে যে হাজার ঘরটা আছে, এই হাজারের ঘরে যে থাকবে সে আসলে কি? তার হাজার গুণে আছে। তার মানে 4 আছে হাজারের ঘরে, কিন্তু কি? কিন্তু আসলে সে কি হবে? 4000। এবং সেম ভাবে অযুতের ঘরে যে থাকবে সে হচ্ছে কি? 10,000 গুণ। তার মানে অযুতের ঘরে যেহেতু আমি 5 রেখেছিলাম, তাহলে 5-এর 10 গুণ মানে কত? 50,000। বুঝতে পেরেছি? তো এরপর যোগ করলে আমি আসলে অ্যাকচুয়াল যে সংখ্যাটা এটাই পাবো। তো এটা অ্যাকচুয়ালি অঙ্ক না, এটা হচ্ছে তোমাকে বেসিকটা আমি বুঝাই দিলাম। এখন শুরু হবে আমাদের আসল অঙ্ক। ঠিক আছে? তো আসল অঙ্ক, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এটা আমরা একটু পরেতে যাব। আচ্ছা, তো আমরা প্রথমে একটা এমসিকিউ আছে আমাদের এটা হচ্ছে পোল। তো আমি তোমাদেরকে পোল দিব। ওই যে আমাদের ক্লাসের শুরুতে তোমরা ইয়েস আর নো ক্লিক করেছিলা, এইবার আসলে এরকম ভাবে তোমরা ABCD কোনটা অ্যান্সার হবে সেটা ক্লিক করবা। এরপরে আমরা আরেকটু পড়াশোনা করব, এন্ড দেন আমরা আর অঙ্ক করবো। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, ক্ষুদ্রতম সার্থক অঙ্ককে, সার্থক মানে কি বলেছিলাম আমাদের মনে রাখতে হবে? যাদের আসলে দাম আছে। ঠিক আছে? তো দাম কার আছে তাকে দেখে অ্যান্সার করবা। ওকে, কি বলছিলাম? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কারা? আমরা দুই ধরনের কথা বলছিলাম। একটা হচ্ছে আমাদের অভাব জ্ঞাপক অঙ্ক, আর একটা ছিল আমাদের সার্থক অঙ্ক। অভাব জ্ঞাপকে শুধু ছিল কে? শূন্য। ডেফিনেটলি শূন্য কোনো সার্থক অঙ্ক না। এ অপশন একজন দিয়েছো ভুল করে, আই গেস। সো এটা কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, তো এরপর হচ্ছে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কে? শূন্য যদি না হয়, আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাই কি? সার্থক অঙ্ক। এখন 1 থেকে 9-এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কে আছে? ডেফিনেটলি কি? 1। তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার ছিল হচ্ছে আমাদের 1। ঠিক আছে? তো এরকম অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়, এরকম এমসিকিউ আসবে। এখন আসো, এখন তো আমরা দেশীয় পদ্ধতি পড়লাম, এখন দেশীয়টাকে আন্তর্জাতিক বা বিদেশিরা আসলে এটার কি নাম দিয়েছে আমরা দেখি। তো বিদেশিরা আমাদের সাথে একটু মিল রেখেছে। যেমন একক এককই বলে, দশককে দশক বলে, শতককে শতক বলে, হাজারকেও হাজার বলে। কিন্তু যেটা আমাদের অযুত আছে, অযুতটাকে তারা কি বলতেছে? অযুতকে তারা বলতেছে কি? বলতেছে দেখো, অযুতকে কি বলতেছে? অযুতকে কি বলতেছে? অযুতকে বলে দিচ্ছে মিলিয়ন। কি বলতেছে? মিলিয়ন। মানে আমরা যেটাকে 10,000 গুণ বলতেছিলাম, হ্যাঁ, যে কোনো সংখ্যার সাথে 10,000 গুণ বলতেছিলাম, এটাকে তারা বলতেছে মিলিয়ন। আর যখন হচ্ছে আমরা কি, মিলিয়নের পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে আমাদের বিলিয়ন। তো তুমি যদি একটু নর্মালি গুনো, একক, দশক, শতক, এটা কি হইলো? হাজার, নিযুত, কোটি হওয়ার কথা ছিল। তো হাজারের পরে কি আসতেছে?
হাজারের পরে কি আসতেছে, হাজারের পরে অযুত না এসে মিলিয়ন চলে আসতেছে, তারপরে কি আসতেছে, বিলিয়ন চলে আসতেছে। এইখানে আরো চমৎকার ভাবে তোমাকে এই সম্পর্কটা দেখানো হয়েছে, ঠিক আছে। সো হাজারের ঘরে এই যে দেখো অযুত লক্ষ পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। হাজারের ঘরে অযুত লক্ষ পর্যন্ত চলে আসবে, কোটি বা নিযুত, নিযুত কোটি থেকে কোথায় চলে আসবে, মিলিয়নে আসবে। এন্ড যদি কোনো কিছু 10 কোটি হয় সেটাও কি, সেটাও আসলে এই মিলিয়নের ঘরেই থাকতেছে, ঠিক আছে। আর যদি 10 কোটির পরে, 10 কোটিরও পরে যদি কোনো সংখ্যা চলে আসে তাহলে কি, তাহলে সেটা হয়ে যাবে বিলিয়ন, ঠিক আছে। বুঝতে পেরেছি। তাহলে আমরা কি দেখলাম যে একক, দশক, শতক এগুলো ওর মতোই আছে। হাজার আছে, হাজারের সাথে অযুত লক্ষ, এদের সবাইকে ওরা হাজার ধরে নিতেছে, ঠিক আছে। কিন্তু আমরা কি কি আমাদের যখন দেশীয়তে পড়ছিলাম আমাদের হাজার আর অযুতকে আমরা হাজার বলতেছিলাম, কিন্তু লক্ষ কিন্তু আমাদের পুরোপুরি আলাদা ছিল। লক্ষর মধ্যে শুধুমাত্র কি, শুধুমাত্র এই লক্ষটাকে হাজারের ঘরে রেখে নিযুতকে আবার কি করছে, নিযুতকে, নিযুত আর কোটিকে মিলায় মিলিয়ন বানাইছে, ঠিক আছে। ইভেন যদি কোনোটা 10 কোটিও আসে সেটাকেও মিলিয়ন বলা হচ্ছে। আর মিলিয়ন বা কোটির পরেও যদি কিছু আসে সেটাকে ওরা বলতেছি বিলিয়ন। তো বিলিয়ন কিন্তু আমাদের দেশীয় যে পদ্ধতিটা আছে, আর আমরা দেশিতে আমরা বাংলাদেশিরা যেভাবে বলি, এই দেশীয় পদ্ধতিতে কিন্তু আমাদের কোটির পরে নাই, তাই না। এই যে দেখো কোটিতেই শেষ হয়ে গেছে, অষ্টম পর্যন্ত আমরা যাই, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে কোটির পরে কি রাখছে ওরা, একটা বিলিয়ন নামে একটা অংশ রাখছে। তো কোটির পরে আরো 10 কোটি যদি ধরি সেটাকে ওরা মিলিয়ন পর্যন্ত বলে। 10 কোটির উপরে সাপোজ ধরো 100 কোটি, তো 100 কোটি মানে হচ্ছে 1 বিলিয়ন, এটা মনে রাখবা, ঠিক আছে। ছোট্ট জাস্ট এতটুকু মাথায় রাখবা, এর চেয়ে আসলে এত বড় কখনোই তোমাদের জন্য দিবে না, স্টিল মনে রাখার জন্য। 100 কোটি সমান সমান 1 বিলিয়ন। হ্যাঁ, এই হিসাবটা একটু যদি তোমার মাথায় থাকে তাহলে মোটামুটি সব ঠিকঠাক। বুঝতে পেরেছি? ওকে, সো শেষ আমাদের, আমরা এতটুকু বুঝলাম। এখন চলো আমরা অঙ্ক শুরু করি। তো আমাদেরকে প্রথমে বলছে কি যে প্রথম একটা টাইপ 1 অঙ্ক হচ্ছে যে সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হবে। কিছু আমাকে সংখ্যা দিয়ে দিবে, সেই সংখ্যাগুলোকে কি করতে হবে, তার স্থানীয় মান অনুযায়ী অঙ্কে লিখতে হবে। তো আমরা দেখি প্রথমে আমাদেরকে সংখ্যা জন্য কি কি দিয়েছে, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 20,070। কি প্রশ্ন? 20,070। তো আমার কাজ হচ্ছে প্রথমে আমরা কি করব, আমরা খাতার মধ্যে আমাদের যে দেশীয় পদ্ধতিতে লিখি না ওইটা লিখে ফেলবো। তো আমাদের দেশীয় পদ্ধতি কোথা থেকে শুরু হয় মনে রাখবা, ডান পাশ থেকে লিখে লিখে এই পাশে যাবা, ঠিক আছে, বামে যাবা। তো আমাদের শুরু হচ্ছে প্রথমে একক, আচ্ছা, তারপর কি আসে দশক, তারপর কি আসে শতক। আচ্ছা, একক, দশক, শতক লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ শতক, একক, দশক, শতক। তারপর কি হয় হাজার, তারপর কি হয় অযুত, তারপর কি আসে লক্ষ, তারপর কি হয় নিযুত। দেন কি, আমাদের মনে মনে এতগুলো আমাদের লাগবে, লিখে রাখলাম। আচ্ছা, এখন আমাদের লিখতে হবে 20,070, এটাকে আসলে মিলাইতে হবে। তো 70, এটার কথা চিন্তা করো, 70 মানে কি 7 আর 0, তার মানে 7-এর 10 গুণ, বা 70 বলতেছি যেহেতু, সো শূন্যটা কোথায় বসাবো আমরা এখানে এককের ঘরে। আচ্ছা, 7 আছে, 7 কোথায় বসাবো দশকের ঘরে, বসাইলাম। 70-এর কাহিনী শেষ। এরপর হচ্ছে কি 20, তারপর হচ্ছে হাজার। তার মানে হাজার দিলে শুধু হবে না, ওর কি 20,000 মানে কি এক, যদি বলতে 1,000 তাহলে কিন্তু ঝামেলা ছিল না, আমরা হাজারের ঘরে 1 লিখে দিলেই হইতো। কিন্তু যেহেতু আমাদেরকে বলছে কি 20,000 মানে কি হাজারেরও 10 গুণ, তাহলে কি পড়ছিলাম আমরা, হাজারের 10 গুণ যদি হয় তাকে আমরা বলি অযুত। তার মানে আমাদের 20,000 মানে আসলে আমাদের 2 লিখতে হবে অযুতের ঘরে, তারপর শূন্যটা লিখবো হাজারের ঘরে, তাহলে কি হইলো 20,000 বুঝছে। এখন মাঝখানে যেটা পড়ে আছে সেই শতকের ঘরে একটা শূন্য দিয়ে দিতে হবে। তার মানে আমরা যখন 20,070 এই কথাটাকে অঙ্কে লিখলাম, অঙ্কে আমরা কি পাইলাম 2,0,0,7,0, ঠিক আছে। বুঝতে পেরেছি। আরো গুছিয়ে চাইলে তুমি এই যে এরকম করে সুন্দর করে লিখে দিতে পারো, ঠিক আছে। কথায় প্রকাশিত
সংখ্যাটিকে অঙ্কে যদি আমরা প্রকাশ করি তখন কি, তখন নির্ণেয় সংখ্যাটা হবে এই যে। আর যখন আমরা সংখ্যাটা একবার লিখবো, লেখার পরে আমরা চেষ্টা করবো একটু কমা দিতে, মানে একটু সৌন্দর্য বর্ধন। কমা না দিলে যে কিছু হবে এমন না, বাট একটু সৌন্দর্য বর্ধন। তো কমা দেওয়ার সিস্টেম হচ্ছে, কমা দেওয়ার সিস্টেমটা কি, প্রথম তিনটা সংখ্যার পরে একটা কমা বসানো। ডান দিক থেকে আসতেছি আমি, হ্যাঁ। তারপরে যতগুলো সংখ্যাই আসবে, ধর এটার সামনে আরো শূন্য শূন্য বহুত কিছু আছে, সো আমরা কি করব, আমরা দুইটার পরে পরে কমা দিতে দিতে আসবো, ঠিক আছে। সো আমার এখানে তো এগুলো আসলে নাই, সো আমার এখানে কি আসতেছে, তিনটার পরে আমি প্রথম একটা কমা দিলাম, তারপরে দুইটা ছেড়ে দিলাম। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা তো দেখলাম। আহ আচ্ছা, এরপরে হইতেছে যে আমাদের ধরো আরো একটা দিছে 30,008 বা 30,008। সো 30,008 কে যদি আমরা লিখতে চাই, কি বললো আমাদেরকে, প্রশ্নটা দিয়ে দিয়েছে 30,008, ঠিক আছে। 30,008 এটাকে কি করতে হবে, আমাদের অঙ্কে লিখতে হবে। সো তুমি আবার আগের মতো লিখে ফেলবা, একক, দেন লিখবা দশক, দেন লিখবা শতক, শতক, দেন লিখবা হাজার, দেন হচ্ছে 10,000 বা হচ্ছে অযুত, ঠিক আছে। তারপর কি, তারপর হবে লক্ষ, দেন হচ্ছে কোটি, নিযুত কোটি, তাই না। এত লাগবে না আমাদের আসলে, আমাদের 30,000, বুঝতেই পারছি আমরা, 8, 30,008। তার মানে লাস্টে কত আছে, 8। 8 কোথায়, তাহলে 8 এককের জায়গায় বসে গেল। আচ্ছা, এরপর হচ্ছে হাজার, কত হাজার, 30,000। 30,000 মানে কি, মানে একটা সংখ্যা না, কিন্তু 30 লেখার জন্য কি দুইটা দুইটা অঙ্ক আমার লাগে, তাই না, 3 0। তার মানে 30-এর পরে যেহেতু হাজার বলতেছে, তার মানে দুইটা লাগলে আসলে হাজারের ঘরে কত বসবে, লাস্টেরটা মানে শূন্যটা হাজারের ঘরে বসবে। আর যেহেতু শুধু একটা না দুইটা সংখ্যা লাগে, সো 3 কোথায় বসবে, তার আগের ঘরে, মানে কত এখানে 3। তাহলে 30,000-এর ঘরে শূন্য, শতক দশকে কি কিছু, যেহেতু শতক দশকের কথা নাই, তাহলে শতক দশকে 0 0 বসবে। এবার যদি আমি কমা বসাই, তাহলে কমা বসানোর সিস্টেম কি ছিল, সিস্টেম ছিল যে তিনটা সংখ্যার পরে একটা ছোট্ট করে কমা, তারপর দুইটা সংখ্যা, তারপর যদি আরো সংখ্যা আসে প্রত্যেকটা কি এরপর দুইটা 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 করে কমা বসাবো আমরা, ঠিক আছে। সো প্রথমে আমরা তিনটা সংখ্যার পর একটা কমা বসাই দিব, এরপরে যত সংখ্যা আসবে তত সংখ্যার সামনে দুইটা দুইটা করে যাবে। সাপোজ যদি এই দুইটা হইলো, দুইটার পরে এখানে একটা কমা বসতো, এরপর যদি আরো সংখ্যা আসতো দুইটা সংখ্যার পরে আবার কমা বসতো, এরকম করে যাইতো, ঠিক আছে। সেটা আমাদের লাকিলি এটাতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, 30,008 বুঝলাম। এরপর ধরো আমাদের আরেকটা দিয়েছে যে 55,400। আমরা পারবো না 55, তুমি জাস্ট চিন্তা করবা, প্রথমে বলছে 400। 400 মানে কি, মানে 400, তুমি আলাদা আলাদা ভাবে লিখবা। 400 বলতে বুঝাচ্ছে এরকম, তাহলে 400 মানে 4 শতক। সো 4টা হচ্ছে শতকের ঘরে যাবে, আর বাকি দুইটা শূন্য কি, বাকি দুইটা শূন্য আমাদের দশক আর এককে বসে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 55,000। তো শুধু একটা না, মানে 5 লিখলে হবে না, দুইটা 5 লিখতে হবে 55 লেখার জন্য। তার মানে কি, প্রথম 5টা কোথায় যাবে, অযুতের ঘরে, দ্বিতীয় 5টা যাবে কি হাজারের ঘরে, তাই না, 55। এন্ড দেন কি হাজারের পরে কি, হাজারের পরে শতকে তো আমাদের 4ই বসে যাচ্ছে। সো 3 নাম্বারটা কি হইতো, 3 নাম্বারটা হইতো এরকম 55,400। বুঝতে পারছি, আমরা করতে পারবো না এগুলা। আচ্ছা, সো বুঝলাম আশা করি। ওকে, সো এটা যদি বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ অ্যাটেন্ড করি, যে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়। একদম প্রথমের দিকে আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে। সো এটা আমরা এখন একটা পোল অ্যাটেন্ড করবো সবাই।
দেখো একদম শুরুতেই কিন্তু পড়েছিলাম, যদি 16টা প্রতীক বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় সেটাকে আমরা কি বলছিলাম? হিজিবিজি না, হেক্সাডেসিমাল। আচ্ছা, যখন হচ্ছে 8 ভিত্তিক তখন ওটা কি? অক্টাল। যদি আমাদের 2 ভিত্তিক বা 2টি প্রতীক ব্যবহার করি এটাকে আমরা বলতেছিলাম বাইনারি, তাই না? এটা আমরা মেশিন টেশিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কম্পিউটার বাইনারি বুঝে। আর আমরা মানুষরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। সেটা কি? সেটাকে আমরা বলে থাকি ডেসিমাল বা দশমিক রীতি। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তোমরা বেশিরভাগ ভালো উত্তর মানে ঠিক উত্তরে দিয়েছো। কেন জানি এবিসি পর্যন্ত সবাই উত্তর দিয়েছো। ম্যাট্রিক রীতিকে আমি কোথাও বলেছি? ম্যাট্রিক চিনো তোমরা? ম্যাট্রিক রীতি যে অ্যান্সার করছো। অক্টেন রীতি, অক্টেন পরে কিছু নাই বাবা, অক্টেন বলে কিছু হয় না, হয় ভগ্নাংশ পড়াই নাই আমি তোমাদেরকে এখনো। তো আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আমরা নেক্সট কোয়েশ্চেন ট্রাই করি। এখন ধরো আমাদেরকে আসলে এবার কি করেছে, কথায় লিখে দিয়েছে, লিখে দেওয়ার পরে এটাকে কি করতে হবে? এইটাকে এখন আমাদের অঙ্কে লিখতে হবে। তো এতক্ষণ ধরে আমরা যা করতেছিলাম, দেখো কি বলছে, 4,05,000, তাই না? পারবো না আমরা করতে? এটা সহজ ভাষায় আমি একদম একদম শর্টে করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমাদের কি বলছে? 4,05,000। 4 লক্ষ মানে কি? 4 লক্ষ মানে 4 লিখতে তো শুধু একটা সংখ্যা লিখলেই হচ্ছে। তার মানে আমার 4 লক্ষ বললে আমি লক্ষর নিচে 4 বসাই দিলাম। আচ্ছা, এরপরে কি? এরপরে অযুত, হাজার কিছু আছে, আছে 5,000। 5 লিখতেও কি শুধুমাত্র 5 লিখলেই হইতেছে, আর কোনো দুইটা অঙ্ক তো লাগতেছে না, একটা অঙ্কে লেখা যাচ্ছে। তো যেহেতু 5,000, আমি কি করব? হাজারের নিচে 5 বসাই দিব। আর কিছু কি আছে এর সাথে? নাই। এটা কিন্তু আলাদা, হ্যাঁ, 7,02,075, দ্যাট ইজ ডিফারেন্ট। তো আমার কি, আমার এখানে আর কিছু নাই। তার মানে আমাদের শুরু হচ্ছে লক্ষর ঘর থেকে, তারপরে মাঝখানে যেগুলো ফাঁকা আছে এই ঘরগুলোকে আমরা এরকম 0,0,0 দিয়ে দিব। এন্ড আমরা এটাকে সাজাবো কিভাবে? আমরা বলেছিলাম প্রথমে ডান দিক থেকে 3টা সংখ্যার পরে একটা কমা বসাবো, বসাই দিলাম কমা। তারপর কি? তারপর 2টা সংখ্যার পরে কমা বসাতে আসবো, তাহলে 5 আর 0, এরপর একটা কমা বসে যাবে। তো আমরা এটাকে সংখ্যায় প্রকাশ করলে এরকম ভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করে দেবো। ঠিক আছে, পরেরটা ট্রাই করি। 7,02,075। তো এটাকে যদি আমরা একটু লিখতে চাই, 7,02,075। 7 লক্ষ, এগেইন 7 লেখার জন্য কি শুধু একটা 7 হলেই হচ্ছে। 2 লিখার জন্য কি একটা 2 হলেই হচ্ছে। 75 লেখার জন্য আমাদের 2টা অঙ্ক লাগতেছে, 7 এবং 5, তাই না? তার মানে লাস্টেরটা একটু ট্রিকি আছে। তো আমরা প্রথম থেকে আসি। প্রথমে কি বললো? 7 লক্ষ, একটা 7 লিখলেই হচ্ছে। তো আমি লক্ষর নিচে 7 বসাই দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে 2,000। 2,000 দ্যাট মিনস শুধু 2 লিখলেই হবে। তো হাজারের ঘরে আমি যদি একটা 2 বসাই দেই আমার কাজ শেষ। 75। 75 লিখতে আমার কি, আমার 7 আর 5 লাগতেছে। আর 75কে তুমি যদি একটু ভেঙে লেখো তাহলে কি 7 গুণন 10 যোগ 5, তাই না? তার মানে লাস্টে যে আসলে 75 কি দশকের ঘরেই চলে যায়। তাহলে আমাদের লাস্টেরটা হবে 5, যেটা এককের ঘরে, তারপর আসবে 7। কারণ 7কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তার সাথে 5 যোগ করলে আমরা কি 75 পাই। আমরা বলছিলাম দশকে যে থাকবে সে কি, সে আসলে 10 গুণ, আমরা প্রথমে দেখেছিলাম, তাই না? সো আমার এখানে 75টা কোথায় গেল? 75-এর 7 পড়লো দশকে, এককের ঘরে বললো 5, এন্ড বাকি যেগুলো আছে সেগুলো আমরা এরকম শূন্য দিয়ে ভরাট করে দিব। এন্ড এরপর আমাদের কাজ হচ্ছে কমা দিয়ে প্রকাশ করা। সো 3টা ঘরের পরে একটা কমা, 2টার পরে আরেকটা কমা। উত্তরটা কি দাঁড়াচ্ছে আমাদের? উত্তরটা হচ্ছে আমাদের 7,02,075। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে হচ্ছে আমাদের নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, এইটাকে কথায় লিখে প্রকাশ করতে হবে। আমাদের প্রসেসটা সিমিলার, ঠিক আছে? প্রসেসটা কিন্তু আমাদের সিমিলার। সো সিমিলার যদি আমরা করি, যেমন ধরো 41,007, এটাকে আমরা কি করব? এটাকে আমরা হচ্ছে কথায় প্রকাশ করবো। তো আমি নিজে একটু করতে থাকি, আজান পড়তেছে, আমি একটু চুপও থাকি, তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিই। হ্যাঁ,
আমি এই যে লিখতে লিখতে এই যে পাহাড় বেয়ে ঢেউ হয়ে আসছে, ঠিক আছে? আমার মতো কেউ আবার ঢেউ আঁকায় না, চেষ্টা করবা এক লাইনে লিখতে। হ্যাঁ, আমার একটু লেখা আসলে এখনো ঢেউ হয়ে যায়, এখন ঢেউ করা যাবে না। ওকে ওকে, আসি। তো আমাদের কি বলছিল যে এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে। তো আমরা আগে সংখ্যাটাকে বসাই। দেখো সবার শেষে কে আছে? 7। এই ঘরে বসাই দাও 7। পরে কি আছে? 0 0 বসায় দাও, দুইটা ঘরে 0। তারপরে কি আছে? 1 বসায় দাও এখানে 1। তারপরে কি আছে? 4। তারপর কি বসাবো? এখানে 4 বসাই দেবো। শেষ না? ডান। তাহলে এখন যদি আমরা এটাকে কথায় বলি, দেখো কি হইতেছে। হাজারের ঘরে 1 আছে, অযুতের ঘরে 4 আছে, তার মানে এরা দুইজন আসলে বান্ধবী, তাই না? 10,000 গুণ ছিল, সো 4 গুণন 10,000 মানে কত? 40,000। তার সাথে যোগ 1,000, তার মানে কত এখানে? 41,000। আমরা এটাকে কি লিখবো? যে 41,000। 41,000। এরপরে কি আছে? 0 0। তো 0 যেহেতু 0, তাকে অবজ্ঞা করে চলে যাবা, কিছু বলবা না। লাস্টে কি আছে? 7 আছে। তো 7 মানে 7, তাহলে 41,007। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? 41,007 বুঝতে পারছি। এটাকে এই যে দেখো এখানে সুন্দর করে আছে যে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা বসাতে হবে। তো কমা বসাইলে আমরা এখন কমা টমা বসাই দিতে পারো, ম্যান্ডেটরি না, যেহেতু আমরা কথাই লিখতেছি। তোমার কাজ হচ্ছে লাস্টের যে এটা বসায় দেওয়া, যে 41,007 এটা তুমি লিখতে পারছো কিনা কথায় প্রকাশ করে। ওকে, আরেকটা ছিল আমাদের, আরেকটা হচ্ছে আমরা এটা করি এখন। এটা বুঝতে পারছো রাইট? আমরা আরেকটা করি, দেখো আরেকটা করলে আরো ভালো বুঝতে পারবা। একটু মুছে দিয়ে আমি এখানে করার চেষ্টা করি। সো আমাদের কি কি সংখ্যা আছে দেখো। 0 7 1 একটা কমা বসাই, 8 9 তার আগে কমা বসা। আচ্ছা, তো আমাদের যা যা আছে সংখ্যাগুলো, এটা কিন্তু সহজ, আগেরটা চেয়ে এটা বেশি সহজ। যা যা আছে সংখ্যাগুলো প্রত্যেকটা ঘরের ঘরের নিচে নিচে একটা করে দিয়ে দিব। সো প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমাদের 1 আছে, সো আমি এককের ঘরে 1 বসাবো। তারপরে কি আছে? 7 আছে, সো আমি দশকের ঘরে 7 বসাবো। 0 আছে, 0 আমি এখানে বসাবো। 1 আছে, 1 আমি এখানে বসাবো। 9 আছে, 9 আমি এখানে বসাবো। 8 আছে, 8 আমি লক্ষের ঘরে বসাবো। সো আমাদের কি কি হলো গুণ এখন? লক্ষর ঘরে 8 আছে, অযুতের ঘরে 9 আছে, হাজারের ঘরে 1 আছে। সো আমরা কি বলছিলাম? অযুত আর হাজার আসলে কি? আসলে এরা দুইজন মিলে হাজার। সো তার মানে আমাদের এই যে দুই বন্ধু, এখানে আমরা বুঝতেছি এরা দুই বন্ধু পাচ্ছে। আচ্ছা, আবার কি? আবার হচ্ছে দশক আর একক, এদেরকেও কিন্তু আমরা একের সাথে উচ্চারণ করি। যেমন 7 দশক যোগ 1 মানে কি? 7 গুণন 10 70 যোগ 1, এককের ঘরে 1 আছে, তাহলে 70 যোগ 1 তার মানে কত? 71। সো এরা দুইজন বন্ধু, এরা দুইজন বন্ধু, বন্ধুদেরকে আমরা একসাথে রাখবো। একা কে আছে এখানে? সবার প্রথমে 8। তো আমাদের কাজ হবে, শুরু হবে আমরা এটা দিয়ে, যে 8 লক্ষ 8 8 লক্ষ, তারপর কত আছে? এই যে বন্ধু, অযুত মানে কি? হাজার, 10,000 গুণ, তাই না? তার মানে কত হচ্ছে আমার? 90,000 যোগ 1, তাই তো? 90,000 যোগ 1, তার মানে আমরা এখানে পাচ্ছি 91,000। দুই বন্ধু বসাই দিলাম। তারপর কি আছে? 0 বাদ, দশক আর একক বন্ধু মনে রাখবা। সো দশকে কি আছে? 7, আর এককে আছে 1। তাহলে দশকের 7 মানে কি? এটা হচ্ছে 10 গুণ, তার সাথে 1 যোগ, তার মানে 7 10 70 যোগ 1 কত হইলো? 71। তাহলে আমি কি লিখবো এখানে? এখানে আমি লিখবো 71। বুঝতে পারছি? তাহলে আমরা কি কি পাইলাম? 8,91,071। কারা কারা বন্ধু মনে রাখবা? অযুত আর হাজারে যদি থাকে তাহলে তারা হচ্ছে বন্ধু। দশক আর এককের ঘরে যদি একই সাথে থাকে তাহলে তারা বন্ধু, তাদেরকে যোগ করেই বলতে হবে। সেম ভাবে লক্ষ আর নিজুদের ঘরে যদি কেউ থাকে তাহলে কি? তাহলে এরা দুইজন বন্ধু। কে কে বন্ধু মনে থাকবে? নিজত আর লক্ষ, হ্যাঁ এরা বন্ধু। অযুত আর হাজার বন্ধু, দশক আর একক বন্ধু, ঠিক আছে? মাঝখানে শতকের কোনো বন্ধু নাই, আর কোটির কোনো বন্ধু নাই, মনে থাকবে? এটা যদি আমরা বুঝে যাই, এখন দেখি এই আমাদের একটা এমসিকিউ আছে, তো আমরা একটা এমসিকিউ অ্যাটেন্ড করি, তারপর হচ্ছে আমরা আবার বাকি অঙ্ক দেখবো।
কি বলছে, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়। দেখো সে আসলে কি, এটাই তো তার প্রকাশ করতেছে তার অবস্থান দিয়ে, তাই না? যেমন ধরো এই যে এখানে সংখ্যাটা যেমন কি আছে দেখো, এক আছে হাজারের ঘরে, তার মানে এটা কিন্তু প্রকাশ করতেছে যে সে কি, তার অবস্থানটা কোথায়। বা ধরো এখানে লক্ষের ঘরে আছে ৮, সেজন্য আমরা কি লিখতে পারতেছি ৮ লক্ষ। তার মানে তার যেখানে স্থান, এই স্থানটাই প্রকাশ পায়। সো যেই সংখ্যা আসলে তার অবস্থানের জন্য যেটা প্রকাশ করে, অবস্থানের আরেক শব্দ হচ্ছে স্থান, তার স্থানটা কোথায় এটাই প্রকাশ করে তার অবস্থান দিয়ে। সো অ্যান্সার হবে স্থানীয় মান। ঠিক আছে, যারা হচ্ছে ডি বলছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, বাকিদের একটু ভুল হয়ে গেছে। চেষ্টা করতে হবে আরেকটু বেশি কনসার্ন, মানে আরেকটু বেশি মনোযোগী হইতে আর কি। ঠিক আছে, ওকে। তো দেখো এরকম আরো কিছু সংখ্যা এখানে দিছে, সংখ্যাগুলোকে কথায় প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তো তোমরা একটু ট্রাই করিও, আশা করি পারবা। এন্ড আমরা হচ্ছে দেখো এখন আমরা আরেকটা ধরনের অঙ্ক করি। দেখো কি বলছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। মানে ধরো তোমাকে কি দিল, কোন একটা সংখ্যা দিয়ে দিল, সংখ্যা দেওয়ার পরে আমাদেরকে বললো যে কোন স্থানীয় মানটা কত হবে এইটা নির্ণয় করতে হবে। যেমন ধরো এখানে উদাহরণস্বরূপ এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে যে দেখো কি বলছে ৭২। সো ৭২তে মানে সার্থক মান কে আছে দেখো, আমরা কি জানতাম সার্থক অঙ্ক কারা, ১ থেকে ৯ পর্যন্ত প্রত্যেকে কি সার্থক। শূন্যটা কি, শূন্য শুধুমাত্র কি ছিল আমাদের অভাব জ্ঞাপক অঙ্ক। সো এখানে ৭ আর ২ মানে কি, এরা দুজনেই সার্থক অঙ্ক। এখন এদেরকে আমাদের এর মানটা বুঝাইতে হবে। কিভাবে বুঝাবো আমরা, যে শেষে কে আছে, একক স্থানে আছে কে ২, তাই না? ৭২-এর ২ আছে। সো আমরা সার্থক অঙ্ক ২ এর স্থানীয় মান কত, ২ বলবো। আচ্ছা, তার আগে কে আছে ৭, তাহলে সার্থক অঙ্ক ৭-এর স্থানীয় মান কি বলবো, দেখো এককের পরের ঘরে কে থাকে, দশক, তার মানে কি ১০ গুণ, তাই আমরা ৭-এর সাথে ১০ গুণ করে দিব, উত্তর আসবে ৭০। এখন আমরা নির্ণেয় যে অঙ্কা মানে সার্থক স্থানীয় মান আছে এটা এভাবে লিখবো যে ২ এবং ৭০। বুঝাতে পেরেছি? তো এরকম যদি আমরা আরেকটা চেষ্টা করি, যেমন ধরো ৩, ৫, ৯, কে কোন কোন স্থানে আছে দেখো, এটা আছে এককের স্থানে, ৫ আছে দশকের স্থানে, ৩ কোথায় আছে, শতকের স্থানে। তো আমরা যদি এটা লিখি, এখানে এখানে কি, এটা তিনজনই কিন্তু সার্থক, মধ্যে তো কোনো শূন্য নাই। তো আমরা কি লিখবো, আমরা কি লিখবো দেখো এখানে যেভাবে লেখা আছে না, এভাবে লেখার চেষ্টা করবা যে সার্থক অঙ্ক অমুকের স্থানীয় মান। তাহলে আমরা প্রথমে লিখবো যে সার্থক অঙ্ক ৩-এর স্থানীয় মান। ৩ দিয়ে শুরু করব না, আমরা চেষ্টা করব যে একক স্থানে কে আছে, মানে লাস্টে কে আছে, লাস্টে কে আছে ৯, তাহলে আমাদের লিখতে হবে ৯-এর স্থানীয় মান সমান কি করব, ৯ তো নিজের মানই, তার মানে ৯ ১ দিব, এককে ১ সমান ৯। ঠিক আছে, এরপরে কে আছে সার্থক অঙ্ক, কে আছে ৯-এর পরে ৫, দেখবো আমরা ৫-এর স্থানীয় মান কত হবে, দেখো ৫ কোথায় আছে, দশকের ঘরে না, তার মানে আমরা কি লিখবো ৫ গুণন ১০ সমান সমান কত, ৫০। আচ্ছা, লাস্টে কি আছে ৩, ৩ কোথায় আছে, শতকের ঘরে, তাই না? তার মানে শতকের ঘরে হইলো ৩ গুণন কি করতে হবে আমার ১০০, এখানে কত হবে ৩০০। নির্ণয় আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো কত কত হবে, স্থানীয় মানগুলো হবে ৯, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, স্থানীয় মান হচ্ছে ৯, ৫০ এবং ৩০০। এটাই হচ্ছে আমাদের সার্থক অঙ্কের নির্ণেয় স্থানীয় মান। বুঝতে পেরেছি? এইভাবে সুন্দর করে দেখা দিতে হবে। সো ফার্স্ট কাজ কি, যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার আসলে প্রত্যেকটা অঙ্কের স্থানটা বের করা, কোনটা এককে আছে, কোনটা দশকে আছে, কোনটা শতকে আছে, এন্ড দেন এরকম করে যার সাথে যত গুণ করতে হবে এটা গুণ করে দেখায় দাও। ইজি না? পারবো না আমরা? আচ্ছা, এটা যদি পারি তাহলে হচ্ছে আর একটা এমসিকিউ আছে, এটা আমরা একটু অ্যাপ্লাই করি। নিযুতের ঘরে কি বলছে, নিযুত, লক্ষর পরে কি আসে নিযুত, তারপর আসে কোটি। সো নিযুতের পরে যদি কি থাকে, ২ থাকে, নিযুতের পরে ২ থাকে এবং লক্ষের ঘরে যদি ৫ থাকে, তাহলে এটাকে কি বলা হবে?
লক্ষ, নিযুত, কোটি, তাই না? কারা কারা বন্ধু ছিল মনে আছে? কাদেরকে আমরা একসাথে পড়তাম? কারা কারা বন্ধু ছিল আমাদের? যদি এখানে লিখে ফেলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বন্ধু কারা কারা ছিল? একসাথে পড়া লাগতো, বা বন্ধু ছিল দশক আর একক। যদি দশকের ঘরে 7 থাকে আর এককের ঘরে 1 থাকে, তাহলে আমরা 7 আর 1 কি আলাদা পড়ি? না, আমরা কি বলি? 7 10 70 যোগ 1। আমরা কি পড়ি? আমরা এখানে বন্ধুকে একসাথে পড়ি 71। আর কেটে কেটে বন্ধু ছিল? হাজার আর অযুত বন্ধু ছিল। সাপোজ হাজারের ঘরে যদি 5 থাকে, অযুতের ঘরে যদি 3 থাকে, তাহলে আমরা কি কি পড়ি? 30,005? অবশ্যই না, আমরা কি পড়ি? আমরা 3 আর 5 কে মিলে একসাথে পড়ি 35, তারপর কি বলি? হাজার বলি, তাই না? 35,000। সেম ভাবে আর কারা কারা বন্ধু ছিল? লক্ষ আর নিযুত বন্ধু ছিল। সো আমার নিযুতের ঘরে যদি থাকে 2 আর লক্ষের ঘরে যদি থাকে 5, তার মানে কি লক্ষ আর নিযুত যেহেতু 2 বন্ধু, তার মানে কি পড়বো আমরা? 5 লক্ষ 2 নিযুত, এগুলো কি পড়বো আমরা? না, বন্ধু হলে একসাথে পড়বো। তাহলে 2 আর 5 মিলে কত? 25। যেহেতু তারা কি, তারা পরে লক্ষ আছে, তো আমাদের বলতে হবে কি 25 লক্ষ। যারা যারা সি নাম্বার আনসার দিয়েছো, কারেক্ট। ওকে, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। তো এখন সংখ্যা ভিত্তিক একটা ছোট্ট জিনিস শুধু দেখিয়ে দিই। দেখো, প্রশ্ন বলা হয়েছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 7টা অঙ্ক হইতে হবে, তার ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা সাজাইতে হবে। তো সংখ্যাগুলা কি কি? 4 5 1 2 8 9 3। এটাকে ব্যবহার করে বৃহত্তম আর ক্ষুদ্রতম সাজাইতে হবে। প্রথমত তোমার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড়, ঠিক আছে, ছোট থেকে বড় এই আকারে সাজায় ফেলা। তাহলে ছোট থেকে বড়তে তুমি যদি সাজাও, সবার আগে কোন সংখ্যাটা আসে? সবচেয়ে ছোট 1, তারপরে আসে 2, 1 2, তারপর কি আছে? দেখো 3 আছে, 3 লিখলাম। তারপর কে আছে? 4 আছে, 5 আছে, সো 4 5, 4 5 লিখে ফেলছে। আর কে আছে? 8 আর 9 আছে, তাই না? সো 8 আর 9 সংখ্যাগুলোকে আমি একবার ছোট থেকে বড়তে সুন্দর করে সাজাই নিলাম। জান? আচ্ছা, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে যে এই একই অঙ্ক ব্যবহার করে, একবার করে ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। সো আমার এখানে বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যাটা হবে যদি আমি এটাকে উল্টায় ফেলি। দেখো, ছোট থেকে বড়তে যেটা সাজাইছি, এটা হচ্ছে আমার আসলে ক্ষুদ্রতম সংখ্যা। কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি এখন আমরা এটাকে বড় থেকে ছোটতে সাজাই, যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে, হ্যাঁ, যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে যা যা দেওয়া আছে, এটাকে যদি আমি বড় থেকে ছোটতে সাজাই, তাহলে কি হবে? সবার প্রথমে আসবে 9, মানে এটাকে জাস্ট উল্টায় ফেলবা। তারপর আসবে 8, তারপর আসবে 5, তারপর আসবে 4, তারপর আসবে 3, তারপর আসবে 2, তারপর কত? তারপর আসবে 1। এখানে আমি কি করলাম? আমি সংখ্যাগুলোকে বড় থেকে ছোটতে সাজায় নিলাম। তো যখন আমি সংখ্যাগুলোকে বড় থেকে ছোটতে সাজায় নিব, এই সংখ্যা যেটা আসবে আমার এখানে, এই সংখ্যাটাই কি? এই সংখ্যাটা হয়ে যাবে আমার বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। দেখো, এখানে কমাটা আমি টুলটা পাল্টা দিয়েছি না, আমাদের কমা দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমে কমা দিতে হবে। তার মানে আমার এখানে কমাগুলো কোথায় পড়বে? দেখো, ওইটা কমাগুলো মুছে দেই। সেটা হবে যে 1 2 3 4 5 8 9। তো আমরা প্রথম 3টা সংখ্যার পরে একটা কমা, 2টার পরে একটা কমা, এই 2টা তো গেল। সেম ভাবে এটাতেও তাই হবে, এটাতেও আসলে তাই হবে। তিনটা সংখ্যার পরে একটা কমা, 2টার পরে একটা কমা, তারপর 2টা। ঠিক আছে? সো এইভাবে আমরা কি, আমরা আসলে এই যে 7টা সংখ্যা ছিল, এই 7টা সংখ্যা দিয়ে কি করলাম? আমরা হচ্ছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম, এবং কি, এবং এর সাথে কি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করলাম। বুঝতে পেরেছি? সো ফার্স্টের কাজ কি? আমাদের এভাবে সাজায় নেওয়া, তারপর কি, তারপর এটা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যায় এটাকে সাজিয়ে ফেলা। ডান? বুঝতে পেরেছি? ও, আমার নাম জানো না? আমার নাম হচ্ছে জারিন তাসনিম।
ঠিক আছে, ওকে। লাস্ট একটা অঙ্ক দিয়েছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও 6 আছে। সো বৃহত্তম মানে কি, মানে সব বড় হইতে হবে। সো 7টা অঙ্ক আমাদের, তাহলে আমি একে প্রথমে বলবো কি 7, আর শেষে থাকবে কত 6। তাহলে মাঝখানে কি থাকবে, যদি এটাকে অনেক বড় বানাইতে চাই তাহলে 7 আর 6, 7টার মধ্যে 2টা 7 আর 6 তো স্থান নিয়ে নিছে, মাঝখানে যে 5টা থাকবে 5টা কি করব, 5টা আসলে 9 দিয়ে দিব। ঠিক আছে, এটাই কি, এটাই হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি এখন বলি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি করব, 7 আর 6 এটা তো থাকতেই হবে, কারণ আমাদের বলে দিছে সংখ্যার প্রথমে 7 এবং 6 থাকতে হবে, এবং কতটুক 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে প্রথমে 7 শেষে 6 আমি দিয়ে দিলাম। মাঝখানে তাহলে কি দিব, মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশে 5টা শূন্য বসাবো। তাহলে গুণ কয়টা হলো, 1 2 3 4 5 6 7। আমার 7 অঙ্ক বিশিষ্ট সামনে 7 মানে প্রথমে 7 এবং শেষে 6 আছে, কি হলো আমার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় হয়ে গেল। বুঝতে পেরেছি, ডান। সো ইয়া, আজকে আমাদের প্রথম ক্লাস শেষ। খুবই দুঃখিত তোমাদের থেকে 5 মিনিট সময় একটু বেশি নিয়েছি, কারণ আমাদের যে প্রথমে এক্সপ্লেইন করতে একটু সময় লেগে গিয়েছে। আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা বেশ ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর স্লাইডটা দেখে নিও, স্লাইডে কিন্তু তোমাদের জন্য অনেক প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে 16910 তে কল করবে, আর ফেসবুক গ্রুপে অবশ্যই 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 সবাই জয়েন করে যাওয়া, ঠিক আছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে, নেক্সট ক্লাস আরো ভালো লাগবে।